কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন নারী এবং 2 জন শিশু রয়েছে। গত রাত 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কুমিল্লা থেকে প্রতিনিধি আবু মুসার রিপোর্ট। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তে নেমে আসে মৃত্যুর বিভীষিকা। মেইল ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মুহূর্তেই জ্বরে গেল 12টি তাজা প্রাণ। গতরাত প্রায় 3টার দিকে ঘুমন্ত শহর যখন নিশ্চুপ, ঠিক তখনই রেল লাইনে উঠে পড়ে বাসটি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ছুটে আসা ট্রেন সজোরে ধাক্কা দিলে চারদিকে ছড়িয়ে পড়ে আর্তচিৎকার, কান্না আর ধ্বংসস্তূপ। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ছুটে এসে শুরু করেন উদ্ধার অভিযান। কেউ খুঁজছেন স্বজনকে, কেউ ফোন করছেন বারবার, কিন্তু অনেকেরই আর কোনো সাড়া মেলেনি। নিহতদের মরদেহ পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতরাও লড়ছেন মৃত্যুর সঙ্গে। স্থানীয়দের অভিযোগ, রেলগেটের অবহেলায় কেড়ে নিল এতগুলো প্রাণ। দুর্ঘটনার পর জাতীয় জরুরি সেবা 999-এ বারবার ফোন করেও তাৎক্ষণিক সাড়া না পাওয়ার অভিযোগ রয়েছে। ফায়ার সার্ভিস বলছেন, ক্রসিংয়ে কার্যকর সিগন্যাল না থাকায় বাসটি লাইনে উঠে যায়। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে। আসলে মনে করছে রেল নাই, রেলগেট থাকলে রেল থাকতো, এই জন্য লাগাই দিছে। লাইনম্যান না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে গেছে। এই ঘটনায় জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলগেটের কোনো যিনি গেটম্যান ছিলেন তার অবহেলা ছিল কিনা বা গাড়ির নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখন জানতে পারিনি। দোষীদের বের করার জন্য আমরা দুটো তদন্ত কমিটি করা হয়েছে, একটা ডিভিশনাল লেভেলে আর একটা হচ্ছে জোনাল লেভেলে। মর্মান্তিক এই ঘটনায় শোকার ক্ষোভে স্তব্ধ পুরো জনপদ। পদুয়ার বাজার এলাকায় এখন একটাই প্রশ্ন, এই মৃত্যু কি এড়ানো যেত না? এখানে যদি দেখি যে ওই রোগীকে টেক কেয়ার করতে পারছি না, ডাক্তারের ওপিনিয়ন নেব, ডাক্তার যদি বলে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউরা এলাকায় একটি পিকআপ ও একটি বাসের সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল 9টার দিকে স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচ থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে। নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আমরা রেখার দিয়ে গাড়িটা তোলার পরে দেখা যাচ্ছে যে এখানে পিকআপ গাড়ির কেবিনের ভিতরে 4 জনের লাশ পাওয়া গেছে। এখানে ফায়ার সার্ভিস গিয়ে ওই লাশগুলো উদ্ধার করছে। এখন এটা আমরা এগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি লাশগুলো। এখান থেকে আমরা পরবর্তীতে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করব। পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 5 জন। ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এই সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এ সময় একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় একজন মোটরসাইকেলের আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হন। বান্দরবানে পর্যটক ও বাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, 40 জন যাত্রী নিয়ে একটি বাস ঢাকা থেকে বান্দরবানে আসছিল। ভোর 5টার দিকে বাসটি পাহাড়ি আঁকাবাঁকা ঢালু নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ভেতরে থাকা অধিকাংশ যাত্রীরা গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। একজন খুব মুমূর্ষু অবস্থায়
এবং বাকি 3 থেকে 4 জন মোটামুটি অবস্থায় খারাপ অবস্থা ছিল। এই 3 থেকে 4 জন রোগীকে আমরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। বাকি 5 থেকে 6 জন আমরা এখানে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি রেখেছি এবং বাকি জনদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমরা ছেড়ে দিয়েছি। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেয়া হবে, কিন্তু জনস্বার্থের বিরোধী কিছু হলে তা মেনে নেবে না জামাত। সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, পৃথিবীর অনেক দেশে সংবিধান পরিবর্তন হয়। সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি, সরকার এই দাবি দ্রুত পূরণ করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সমাজের সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, সংকীর্ণতা, প্রতিহিংসা এখনও বিরাজ করছে মন্তব্য করে আমির বলেন, একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করতে হবে। সরকার যদি সুন্দরভাবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা চলে, তো 5 বছরের মধ্যে তারা পেয়েছে, তারা চালাবে। কিন্তু তারাই যদি তাদের কর্মকাণ্ডের কারণে প্রমাণ করে 5 বছর চালানোর জন্য সেই প্রস্তুতি তাদের নাই, তখন জনগণ বিবেচনা করবে। যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই, আর এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও চাপ বাড়বে জানিয়ে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী এই কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী তেল ও জ্বালানির দাম বাড়লে দেশে এখনও তেলের দাম বাড়ানো হয়নি। ঈদে পরিবহনের ভাড়া ও দ্রব্যমূল্যের দামও স্থিতিশীল রয়েছে। বিশ্ব প্রেক্ষাপট, যুদ্ধ তো আর পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব না, এটা চাপ আসবেই। এর মধ্যেই আমাদেরকে এটা সমাধান দিতে হবে। আমি আবারও বলছি, আমাদের সকলকে মিলে সমাধান করতে হবে। আমাদেরকে একটু সংযমী হতে হবে, আমাদের সব কিছুর ব্যবহারে সংযমী হতে হবে, কারণ এটা কোনো সরকারের নিয়ন্ত্রণে নেই। মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। তাই সরকার মুক্তিযোদ্ধা সংসদের কমিটি সহ প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রকে গুরুত্ব দিবে। টাঙ্গাইল সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামান শাহীন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন প্রতিদান আমি দেব। আমি চেষ্টা করব এই মন্ত্রণালয়ের সকল কাজগুলোকে আমি নিষ্ঠার সাথে পালন করে জাতির প্রত্যাশা পূরণ করবার জন্য, আমার টাঙ্গাইলবাসীর, আমার নির্বাচনী এলাকা বাসাইল সখীপুরবাসীর প্রত্যাশা পূরণ করবার জন্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের প্রধানমন্ত্রী যেহেতু জনগণের কাছে জবাবদিহিতা আছে, অতএব দেশের গণমাধ্যম কর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে। দুপুরে বরিশালের আগৈলঝাড়া প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম নাজমুল রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক সহ অন্যান্যরা। দেশের প্রধানমন্ত্রীকে যদি জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তাহলে গণমাধ্যমে যারা কাজ করেন তাদেরকেও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। রাজনৈতিক দলের নেতাকর্মী হলেই যেমন যা খুশি তাই করা যায় না, তার প্রমাণ তো শেখ হাসিনা। তেমনি কোনো গণমাধ্যম বা কোনো সাংবাদিক বা কোনো সংবাদপত্রের অ্যাক্রিডিটেশন কার্ড থাকলেই কিন্তু যা তা করা যাবে না। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না। ঈদুল ফিতরের দিন বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দায়না ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। মাদক মুক্ত থাকতে হবে,
কারণ সমাজে আজকে ভয়াবহ ব্যাধিতে রূপ লাভ করেছে মাদক। কাজেই এই ব্যাপারে আপনাদেরও সচেতন থাকতে হবে। এই যারা বিক্রি করে বা যারা এর সাথে জড়িত তারা হয়তো বুঝতেছে না, তার বাচ্চা যখন মাদক ধরবে তখন সংসারে অশান্তি হবে না। যে কোনো বিষয় আমাকে বলবেন, কারো কর্মসংস্থান, কেউ কোনো অসুবিধা হইলে সেইগুলি আমি অবশ্যই দূর করার চেষ্টা করব। কাজে আপনারা কোনো অন্যায়ের দিকে ধাবিত হবেন না। ঝালকাঠির রাজাপুরে খাল দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেন, যারা খাল দখল করেছে তাদের বয়কট করতে হবে। শক্তি প্রয়োগের প্রয়োজন নেই, বরং মন থেকে ঘৃণা করলেই যথেষ্ট। দুপুরে উপজেলার আঙ্গারিয়া এলাকার তুলাতলা খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি খাল উদ্ধার করে মানুষের ব্যবহারের উপযোগী করা হবে। যারা খাল দখল করেছে তাদেরকে বয়কট করবেন, পারবেন? আপনি শক্তিতে পারার দরকার নেই, মন থেকে তাদেরকে ঘৃণা করবেন। যারা খাল দখল করেছেন প্রত্যেকটি খাল আমরা উদ্ধার করব এবং মানুষের জন্য ব্যবহার উপযোগী করে মানুষের জীবনধারাকে নতুন করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে লাখো পর্যটকের সমাগমে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই সৈকতের কলাতলি, সুগন্ধা, লাবণী সহ সব পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এবারের ঈদে টানা 7 দিন ছুটি থাকায় দেশের নানা প্রান্ত থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। বালুকা বেলায় তারা উপভোগ করছেন ভ্রমণের আনন্দ। পর্যটক সমাগমের কারণে প্রাণ ফিরেছে পর্যটন ব্যবসায়। ব্যস্ত সময় কাটাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই মনোমুগ্ধকর পরিবেশে খুব ভালোই লাগছে। বন্ধের দিনে এসে আমাদের প্লাস্টিক ফেলে আমাদের পরিবেশ দূষিত করতেছে, আমরা হচ্ছে যে কি প্লাস্টিক গুলো নিয়ে নিচ্ছি আর হচ্ছে যে কি সবাইকে সতর্ক করতেছি। প্রত্যেকটি পয়েন্টে আগত পর্যটকদের সাথে পানিতে নামার আগেই তাদেরকে সেফটি মেসেজ দেওয়ার, যাতে তারা কোনো ধরনের বিপদের সম্মুখীন না হয়। তারা তিনজনে আমাদেরকে তথ্য প্রদান করবে। আমাদের আমাদের কন্ট্রোল রুম আছে, সেই কন্ট্রোল রুমের মাধ্যমে, এবং আমরা সর্বাত্মক নিরাপত্তা, টুরিস্টদের ক্ষেত্রে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবুজ পাহাড়, চায়ের সুবাস আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় এই দিনের মেলবন্ধনেই সিলেটের চা বাগান হয়ে উঠেছে ঈদের ছুটির অন্যতম আকর্ষণ। পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা চা বাগানগুলোতে শুরু হয় দর্শনার্থীদের পদচারণা। সারি সারি চা গাছ, ঢেউ খেলানো সবুজ আর নির্মল বাতাস, সব মিলিয়ে যেন প্রকৃতির বুকে এক শান্তির ঠিকানা। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের তথ্যচিত্রে হাফিজা খানম জুথি রিপোর্ট। শহরের কোলাহল ছেড়ে ঈদের আনন্দকে প্রকৃতির মাঝে খুঁজে নিতে হাজারো মানুষ ছুটে এসেছেন সবুজের নগরী সিলেটে। ঈদের দিন বিকেল থেকেই পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা চা বাগানগুলোতে শুরু হয় দর্শনার্থীদের পদচারণা। সারি সারি চা গাছ, ঢেউ খেলানো সবুজ আর নির্মল বাতাস, সব মিলিয়ে যেন প্রকৃতির বুকে এক শান্তির ঠিকানা। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জন সবাই মিলে এখানে সময় কাটিয়ে ঈদের আনন্দকে করে তুলেছেন আরও রঙিন। শিশুদের উচ্ছ্বাস, তরুণদের হাসি আড্ডা আর বয়স্কদের নির্ভর হাঁটায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঈদের আনন্দটা খুব উপভোগ করছি বন্ধুদের সাথে, সবার সাথে, দেশবাসীর সাথে। খুব ভালো লাগলো। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি আর কি, আর অসম্ভব ভালো লাগছে। সিলেটের একটা অন্যরকম সৌন্দর্য আছে, এটা না আসলে কেউ ফিল করতে পারবে না। সবুজ ঢালের উপর দাঁড়িয়ে কেউ ছবি তুলছেন, কেউ সেলফিতে বন্দি করছেন মুহূর্তগুলো, কেউ বা নীরবে বসে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। যেন ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে থাকার এক অনন্য সুযোগ। আমরা অত্যন্ত খুশি এবং পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, সুস্থ আছে, সবাই সুন্দর মতো আনন্দ উদযাপন করতে পারছে। আমরা এখানে ফ্যামিলি সহ আসছি, খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে এই সিলেটের চা বাগান দেখে। অন্য বছরের তুলনায় এবছর কিছুটা আমেজ আর একটু বেড়েছে, আমরা লক্ষ্য করছি আর কি। ঈদের ছুটিকে ঘিরে চা বাগান এলাকাগুলোতে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। পর্যটকদের নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। হাফিজা খানম জুথি, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে ঈদে বিনোদন প্রেমীদের খবর জানাচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস।
গতকাল অনুষ্ঠিত হয়েছে মুসলিম উম্মার অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরকে উপলক্ষে কিন্তু গতকাল থেকেই সিলেটের প্রতিটি পর্যটন স্পটেই কিন্তু পর্যটকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এখন আমরা অবস্থান করছি সিলেটের অন্যতম পর্যটন স্পট জাফলংয়ে। আমরা যদি আপনাদেরকে জাফলংয়ের পরিস্থিতিটা দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই যে আজ সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাফলংয়ের পুরো এলাকা। পাহাড়, নদী আর পাথরের অপূর্ব সমন্বয়ে জাফলং সবসময়ই পর্যটকদের কাছে আকর্ষণীয়। আর ঈদের ছুটিকে ঘিরে সেই আকর্ষণ যেন কয়েক গুণ বেড়ে গেছে। পরিবার, পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে এখানে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ পানিতে নেমে আনন্দ করছেন। তবে পাথুরে এলাকা হওয়ায় কিছুটা ঝুঁকিও রয়েছে। স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারিও বাড়ানো হয়েছে। পর্যটকদের প্রতি তারা বিশেষ কিছু আহ্বানও জানিয়েছেন যে সতর্কভাবে চলাফেরা করা, শিশুদের প্রতি খেয়াল রাখা এবং পরিবেশ যাতে নষ্ট না হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকা। সব মিলিয়ে বলা যায় ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে জাফলং এখন পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে। তবে নিরাপদ এবং সুশৃঙ্খল ভ্রমণের জন্য কিন্তু প্রয়োজন সবের সচেতনতা। শুধুমাত্র জাফলং নয়, প্রতিটি পর্যটন স্পটেরই আমরা ঘুরে দেখেছি। প্রতিটি পর্যটন স্পটেই কিন্তু যারা দর্শনার্থী রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। এবং গতকাল থেকে পর্যটকরা সিলেটে আসছেন এবং বিভিন্ন পর্যটন স্পট কিন্তু ঘুরে দেখছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু তাদের ঈদ যাত্রা যাতে নির্বিঘ্নে করতে পারেন সেজন্য কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে পর্যটনের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার থেকে ঈদ পর্যটনের দ্বিতীয় দিনের খবর জানাচ্ছেন প্রতিনিধি সঞ্জয় কুমার দে। ঈদের দ্বিতীয় দিনেও মৌলভীবাজারের পর্যটন স্পটগুলিতে পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমারগঞ্জের মাধবপুর লেক পর্যটন স্পটে। আপনারা আমার এই পেছনে দেখতে পাচ্ছেন, এখানে পর্যটকরা ভিড় করছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসেছে, এছাড়া স্থানীয় দর্শনার্থীরাও রয়েছে। আমি জেলার প্রায় প্রত্যেকটা স্পটের খবর নিয়েছি, অনেকগুলা স্পট ঘুরেছি, বিশেষ করে লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত সহ প্রত্যেকটা পর্যটন স্পটেই পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে। আমি কথা বলেছিলাম পর্যটক পুলিশের সাথে, তারা আমাকে জানিয়েছে যে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা প্রতিটা পর্যটন স্পটেই রয়েছে। এছাড়া আমি কথা বলেছিলাম হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিকদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলো শতভাগ বুকিং রয়েছে। এই ছিল মৌলভীবাজার থেকে ঈদ উল ফিতরের পর্যটনের সর্বশেষ তথ্য। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে ঈদ উদযাপনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে ঈদের দ্বিতীয় দিন কেমন কাটছে নগরবাসী জানাবেন আমাদের। ওমা, যেমনটা জানাতে চাই, আজ কিন্তু সেই ঈদের দ্বিতীয় দিন চলছে। ঈদ মানেই কিন্তু আনন্দ, ঈদ মানেই কিন্তু শেকর, ঈদ মানেই হচ্ছে স্বজন, প্রিয়জন, পরিজন নিয়ে একত্রে একটি অন্যতম ভিন্ন রকম এক সময় কাটানো। এবং এই ঈদকে কেন্দ্র করেই কিন্তু মানুষের কর্মব্যস্ত মানুষ কিন্তু দক্ষিণের জনপদ বরিশাল সহ জেলার বিভিন্ন জায়গায় ছুটে এসেছে। তারা প্রাণের বন্ধনে মিলিত হয়েছে, তারা ঘুরছে। তবে গতকালের থেকে আজ আবার মানুষের বা যারা দর্শনার্থী রয়েছে, পর্যটক বলবো আমরা, তাদের কিন্তু যে ভিড় সেটা কিন্তু আসলে অনেকটা বেশি। কারণ গতকাল বৈরী আবহাওয়া ছিল, আজ কিন্তু আবহাওয়াটা অনেকটা শীতল বা ঠান্ডা পরিবেশ থাকায় কিন্তু সবাই তাদের শিশু সন্তান, অভিভাবক, তারপর বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে আসছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বরিশালের বেলস পার্ক মাঠে রয়েছি। বরিশালে বেশ কয়েকটি বিনোদনের স্পট রয়েছে, যেমন 30 গোড়াও এলাকা রয়েছে, সেটাকে এখন নতুন করে নামকরণ করা হয়েছে সেলফি রোড। পাশাপাশি রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক এবং এর পাশাপাশি কিন্তু বরিশালের যে ভাঙার পাড় রয়েছে, কীর্তনখোলা নদীর পাড়, সেখানে কিন্তু মানুষের সমাগম হচ্ছে। এবং সাধারণ যারা রয়েছে তারা বলছে যে আসলে এরকম বরিশালে প্রথমবার একটি নতুন বাংলাদেশের নতুন সরকারের একটি ভিন্ন রকম ঈদ কিন্তু তারা পালন করছে। কারণ এবার অনেকটা নিশ্চিত নিরাপত্তা কিন্তু আমরা দেখেছি। কোথাও বরিশালে ঈদকে কেন্দ্র করে কোনো যে অপ্রীতিকর কোনো ঘটনার কিন্তু খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে এই ঈদের ছুটিটা যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে, আনন্দময় এবং নিরাপদে কাটাতে পারে সে লক্ষ্যে কিন্তু কাজ করেছে বরিশালের
আইন শৃঙ্খলা বাহিনীর যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছিল তারা কিন্তু আসলে সেভাবে তারা ঈদ আনন্দ তারা প্রত্যাশা করছে যে সে সম্মান তারা নিরাপদ। এবার আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে বরিশালে এবার নতুন সরকার, নতুন বাংলাদেশ, নতুন ঈদ? কেমন নিরাপত্তা কেমন ছিল? ভালো লাগছে, খারাপ না। কাকে কাকে নিয়ে ঘুরতে আসছেন? মানে আমার বন্ধু নিয়ে, কাজিনদের নিয়ে ঘুরতে আসছে। কোথায় গিয়েছিলেন? ডেলসি গিয়েছিলাম আর গোডাউনে গিয়েছিলাম। আর কোথাও যাবেন? আর কোথাও যাব না। প্রশাসনের নিরাপত্তাটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো। যেমনটা জানিয়েছিলেন, এর পাশাপাশি আরেকটু জানিয়ে রাখছি যে যারা ঘুরতে আসছে তারা কিন্তু এবার বলছে যে নিরাপত্তা তারা খুবই খুশি হয়েছে এবং সব মিলিয়ে যেন শেষ পর্যন্ত তাদের যে কর্মস্থলে আবার ফিরে যাবে সেটাও যেন হয় নিরাপদ। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে পর্যটন কেন্দ্র এবং পর্যটকদের যতটুকু তথ্য ছিল। উপমা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় দিনেও কিন্তু আসলে নারায়ণগঞ্জের যে বিনোদন স্পটগুলো রয়েছে সেখানে কিন্তু ভ্রমণ পিপাসু অর্থাৎ ঈদের ছুটি পাওয়া যে মানুষগুলো তারা কিন্তু বিভিন্ন স্পটে পরিবার পরিজন নিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দ্বারা নিয়ন্ত্রিত রাসেল পার্ক এলাকায়। আপনি যদি দেখেন যে আসলে 7টি থানা অর্থাৎ 7 থানা এলাকার বিভিন্ন মানুষ কিন্তু ঈদের ছুটিতে অর্থাৎ স্বস্তির নিঃশ্বাস ফেলতে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে যান এবং পরিবার পরিজন নিয়ে পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সবাই একসাথে কিন্তু এই বিনোদন স্পটগুলোতে আসেন এবং ঈদের যে ছুটিটা তারা পান সেই ছুটিটা তারা আসলে একত্রে কিন্তু ছুটি কাটানোর জন্যই কিন্তু আসলে তারা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে যান। তো আমি আসলে অনেকের যারা এখানে আগত অনেক দর্শনার্থী অর্থাৎ ঈদে যারা ঘুরতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে বলছেন যে ঈদ উপলক্ষেই আসলে মোটামুটি পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তো আসলে আমি নিরাপত্তার যে বিষয়টি যদি একটু বলি আপনাকে, তাহলে এখানে আমি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা এরকম কাউকে দেখতে পাইনি। তারপরেও আসলে এই সমস্ত বিনোদন স্পটগুলোতে স্থানীয় প্রশাসনের নজরদারি থাকা দরকার, কারণ এই সমস্ত এলাকায় ঈদ উপলক্ষে ঈদকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। তো আসলে যারা এখানে আগত দর্শনার্থীরা তারা কিন্তু এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমি এই বিষয় নিয়ে জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে আসলে এই সমস্ত স্পটগুলোতে তারা আসলে নিরাপত্তার নজরদারি তারা কিন্তু রেখেছেন এবং বাড়তি আরও নিরাপত্তার ব্যবস্থা তারা করবেন। তো ঈদ হোক সবার জন্য সুখ সমৃদ্ধির এবং যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা নিরাপদে ঘুরতে পারবে, অবাধে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, এমনটাই প্রত্যাশা কিন্তু নারায়ণগঞ্জবাসী। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের বিনোদন স্পট থেকে সবশেষ পরিস্থিতি। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের বিনোদন স্পটগুলোতে মানুষের ঢল নামে। ঈদ আনন্দ উপভোগ করতে ঈদের দিন ও আজ সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে প্রকৃতি প্রেমী বিভিন্ন বয়সের ছেলে মেয়ে নারী শিশু কুড়িগ্রামের বিনোদন স্পট ধারণা সেতু তীরে ভিড় করে। তারা নৌকায় নদীতে ভ্রমণ সহ নদীর তীরে আনন্দ উপভোগ করেন। এছাড়া কুড়িগ্রাম জেলা পরিষদ পার্ক ও বিজিবি পার্কে আনন্দ উপভোগ করেছেন শিশুরা। ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেন। অন্যদিকে নগরীর চট্টেশ্বরী রোডে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমানের উদ্যোগে নগরীতে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও মেজবানের আয়োজন। এই ঈদের সময় যানবাহন পরিবহন তেলের কারণে কেউ আটকে ছিল না। সবাই যার যার গন্তব্যস্থলে সঠিক সময়ে পরিবহন ব্যবস্থা সচল ছিল, তাদের তেলের কোনো সংকট হয় না। আপনারা লক্ষ্য করবেন ভাড়াও কিন্তু বৃদ্ধি করতে পারে না কেউ। আমাদের কাছে এই পর্যন্ত কোনো রিপোর্ট না যেখানে ভাড়া বৃদ্ধি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অবদান এবং ওনার প্রচেষ্টার ফসল উনি আমাদেরকে ঈদের মধ্যেও কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন যাতে আমরা নিশ্চিত করতে পারি
জনদুর্ভোগ যতটুকু কমানো যায় অতটুকু। শুধুমাত্র আমার আনন্দটাই কিন্তু এখানে নেতা হিসেবে, আমাদের জনপ্রতিনিধি হিসেবে এটাই বিবেচ্য নয়। এখানে হলো আমার মানুষগুলো ভালো আছে কিনা। মানুষের আকাঙ্ক্ষা, মানুষের স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। সেই স্বপ্ন নিয়ে সবাই উচ্ছ্বসিত হৃদয়ে আমরা ঈদ উদযাপন করছি। এবারের ঈদটা হলো আনন্দ উৎসব মুখর, নিঃসন্দেহে নির্ভয়ে আনন্দিত, এবং আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। এই ধরনের একটা উৎসব মুখর পরিবেশ আমাদেরকে ঈদ উদযাপনের একটা সুযোগ হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাবনা 5 সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস নিজ বাসভবনে সর্বস্তরের মানুষ ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আগত অসহায় শ্রমিক রোগীদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। এরপর আগত অতিথিদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সরকারি সকল সহায়তা পাবেন। ঈদ শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, KM মুসা সহ অন্যান্যরা। যেন সমতার ভিত্তিতে আমি আপনাদের মাধ্যমে এটা করাবো। তবে আপনাদের কাছে বলা থাকলো, গরিবের কোনো দল, ধর্ম, গোষ্ঠী, জাত, কুল দেখবেন না। যদি কেউ গরিব হয়, সেই গরিব যদি আপনার ভোট নাও দেয়, তার নাম যেন বাদ হয়। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 32 লাখ কোটি টাকা পাচারের অভিযোগ তুলে তা দিয়ে দেশের 7টি বাজেট করা সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকাল 11টায় বরগুনার ক্রোক এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জেলা প্রশাসক তসলিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের উন্নয়ন পরিকল্পনার নানা দিক তুলে ধরেন তিনি। চিফ হুইপ বলেন, বরগুনার ইকোনমিক জোন গড়ে তোলা গেলেই এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে। তিনি আরও ঘোষণা দেন, বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এরই অংশ হিসেবে বিগত 16/3/2000 সরকারি হাসপাতালগুলোতে মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে প্রাইভেট চিকিৎসা সেবার ব্যবসা বন্ধ করা যাবে বলে জানালেন মেহেরপুর 2 গাংনী আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। সকালে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন জামাত ইসলামীর উদ্যোগে ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি কথা বলেন। দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাহিদুজ্জামান, বগুড়া TMSS মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। তাদের চাহিদাটা আমরা নিয়েছি। আমরা মানে সংসদ সম্পর্কিত দপ্তরে আমরা যোগাযোগ করব। পাশাপাশি ব্যক্তিগতভাবে আমরা ওটা তদবির করে আনা যায় কিনা এটা আমরা চিন্তা ভাবনা করছি। ইনশাল্লাহ শিগগিরই অবসান হবে বলে মনে করছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী MM মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই সহায়তা প্রদান করেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী MM মুহিত জানান, প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ 6 আসনের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে এই বস্ত্র ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। গবেষণা করছে এবং বিশেষ করে কিন্তু টাকা থাকলে যারা হাসপাতাল কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সৃজন এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় টেকনাফ স্টেশনের কলেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় 6 লাখ টাকা মূল্যের 15 কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আজিজ ব্যাপারী নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর রমজানপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এই সময় আটক আজিজ ব্যাপারীর কাছ থেকে 213টি 500 টাকার জাল নোট উদ্ধার করা হয়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
জহুরুল আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জাল টাকার উৎস এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গা মারিফ ফাজিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে। রবিবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই প্লাটিনাম জয়ন্তী উৎসব পালন করা হয়। সকালে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, সাবেক শিক্ষক শিক্ষার্থী ও দাতাদের সম্মাননা প্রদান করা হয়। বিকেলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়। আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন কুড়িগ্রামের ১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, ৭৫ বছর উদযাপন কমিটির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, সাবেক শিক্ষার্থী বিএডিসির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াসিন আলী। যদিও আমরা 2025 সালে আপনাদের সকলের